এসেছে। আমি আমার সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা কোরআনের আলোকে আমাদেরকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন গঠন করে আমরা একটা সুন্দর আদর্শ রাষ্ট্র গঠন করি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে সব করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে বাংলাদেশ জামাত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার শ্রমিক কল্যাণের সংগ্রামী সভাপতি সম্মানী উপস্থিতি, এই পর্যায়ে শ্রমিক কল্যাণের ফেডারেশনের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মান্নান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাগান জিউধারা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম এমপি মহোদয়ের আজকে সম্পাদন অনুষ্ঠান এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব মাওলানা কবির আহমদ, আজকে সংবাদিত প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী নায়েবে আমির জনাব মাস্টার মনিরুজ্জামান। ইতিমধ্যে আলোচনা করেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা অধ্যক্ষ মাওলানা আব্দুল আলীম হাওলাদার, সমাজের বিশিষ্ট নাগরিকবৃন্দ, সুধী মণ্ডলী এবং যাদের সম্মানে আজকে ইফতার মাহফিলের আয়োজন সম্মানিত রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সংবর্ধনা অনুষ্ঠান এবং ইফতার মাহফিল একই সাথে আয়োজন করেছে এই শাখা। এই সংবর্ধনা অনুষ্ঠানটি করতে গিয়ে আমাদের দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে। সে লড়াই সংগ্রামের ফলশ্রুতিতে আজকে আমরা বিজয়ী হয়ে এখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনী মাঠে এই মোরেলগঞ্জ শরণখোলা আমাদের সামনে একটি চ্যালেঞ্জ ছিল। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সেই চ্যালেঞ্জ উত্তীর্ণ হয়ে আজকে এই আসনে আমরা বিজয়ী হয়েছি। কিন্তু এখন আমাদের সামনে অনেক বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে। আমাদের মনে রাখতে হবে, এই জনপদের মানুষ আস্থা এবং বিশ্বাস থেকে আপনাদের কথায়, আমাদের কথায় অধ্যক্ষ আব্দুল আলীমকে দাঁড়িপাল্লা মাথায় ভোট দিয়েছিল। বিনিময়ে তারা সামাজিক নিরাপত্তা, তাদের উন্নয়ন, তাদের সমাজ ব্যবস্থা, এটা তারা প্রত্যাশা করেছিল। তাদের আস্থা এবং বিশ্বাস রেখেছে। আমরা তাদেরকে আস্থা এবং বিশ্বাসের পরিপূর্ণ মর্যাদা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তো সবাই দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই মর্যাদা আপনারা ভোটের জন্য ক্যাম্পেইন করেছে, সুতরাং দায়িত্ব আপনাদের। আগামী দিনে এই জনপদ, এই মোরেলগঞ্জ শরণখোলা অধ্যক্ষ আব্দুল আলীমের নেতৃত্বে আপনাদের সাথে নিয়ে দল মতের ঊর্ধ্বে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা আমাদের হৃদয়কে বড় করতে চাই, আমাদের ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করতে চাই। প্রতিটি মানুষের সুখে দুঃখে আমরা সবার আগে ছুটে যেতে চাই। সেই প্রতিশ্রুতি আমরা কি অধ্যক্ষ আব্দুল আলীম এমপি মহোদয়কে দিতে পারি? যদি সেটা দিতে পারি, তার আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান সার্থক হবে, আজকের আয়োজন সার্থক হবে। আপনাদের মনে রাখতে হবে, মোরেলগঞ্জ শরণখোলা মানুষ কিন্তু জামাত ইসলামের নেতৃত্ব আস্থা রেখেছিল। আমরা সে আস্থাদের বিশ্বাস এবং মর্যাদা রাখতে চাই। পরিশেষে আগামী দিনে এই সমাজ বিনির্মাণে আপনাদের সকলকে সহযোগী হিসেবে পাশে পাওয়ার প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন
কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির জনাব মাস্টার মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী 12 নং জিউধারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব অধ্যক্ষ আব্দুল আলিম, মঞ্চ উপবিষ্ট আছেন উপজেলা জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম হলাদার, মঞ্চ উপবিষ্ট আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব অধ্যাপক আব্দুল মান্নান খান, অনুষ্ঠানের সভাপতি, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান এবং ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতি জিউদারা ইউনিয়ন জামাত ইসলামীর সভাপতি জনাব মাওলানা কবির আহমদ আকরম, সঞ্চালনা করছেন জামাত ইসলামী অত্র ইউনিয়নের সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী। গত বছরও এখানে ইফতার মাহফিলে বক্তব্য রেখেছিলাম। তখন অধ্যক্ষ আব্দুল আলিমকে আমরা বলতাম জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কি বলে? আর এবছর বলছি কি জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বলি না, এবার বলি মাননীয় সংসদ সদস্য। পার্থক্য আছে না, কি বলে? 2024 সালের 5ই আগস্টের পূর্বে আমরা কিন্তু এই মাঠে কোনো ইফতার মাহফিল করতে পারি নাই, কি বলে? মনে আছে না? কি মনে আছে তো? আপনাদের হৃদয়ের মধ্যে কি সে ব্যথা আছে? আছে। আর আজকের ব্যথা নয়, আজকে আমাদের মধ্যে একটি আশা এবং আনন্দ আছে। আমাদের মধ্যে একটি আনন্দ আছে। তাই আমরা এখানে বসতে হবে। হ্যাঁ, দেবো, যারা আমার লাগে দেবো, যারা উঠানো লাগে উঠাবো। আচ্ছা, দেখবো আমরা, এটা একটা অনুষ্ঠান। এখানে যদি কোনো অভিযোগ কারো থাকে, এমপি মহোদয় আছে, আমরা আছি, আমাদেরকে বলা যাবে, শোনা যাবে, সমাধান করা যাবে। কিন্তু সমস্যা সৃষ্টি করলে সেই সমস্যা সমাধান করা একটু জটিল হয়ে যায়। আমরা যারা এখানে সমবেত হয়েছি এই ইফতার মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা সুন্দর করে সম্পন্ন করতে চাই। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামের সাংগঠনিক কর্মকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের মানুষের একটি আস্থা অর্জন হয়েছে। যেই কারণে বাংলাদেশ জামাত ইসলামীকে এই বছর জাতীয় সংসদে মানুষ ব্যাপকভাবে ভোট দিয়ে আমাদের সংসদ সদস্য নির্বাচিত করেছেন, কি বলেন, ঠিক কিনা? আর যারা সংসদ সদস্য হননি তারাও অনেক সম্মানজনক ভোট পেয়েছেন। জাতি বলে কেউ কেউ হয়তো নির্বাচিত হয়েছে, নির্বাচনের ফল হয়তো আমাদের ঘরে আসেনি। আমরা একটা কথা বলি, আপনাদের সবাইকে শুনতে হবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি নির্বাচনের ফল মেনে নিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছেন। যেই কারণে আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি কিন্তু সেখানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার একটা দৃষ্টান্ত হলো এরকম, যারা সরকারে যায় তারাই তো মানুষকে আলিঙ্গন বেশি করবে, এটা উচিত ছিল। কিন্তু তারা সেই রাজনীতি বলেন বা উদারতা বলেন, তারা সেই উদারতা দেখানোর আগেই বাংলাদেশ জামাত ইসলামী এই উদারতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আশা করি বাংলাদেশের মানুষ আগামী দিনের যে কোনো নির্বাচনে জামাত ইসলামের প্রার্থীকে আরো বেশি গ্রহণ করবেন। সেই পর্যায়ে সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ। যেহেতু রাজনীতি চলে আসে, তাই আমি রাজনীতির সাথে রমজানের কিছু আলোচনা করে প্রধান অতিথির জন্য মাইক ছেড়ে দিব। জামাত ইসলামী আমরা যারা করি, আমাদের উপরে জুলুম হইয়া
ছিল না। তারপরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ময়দানে টিকে থাকার তৌফিক দান করেছেন। কারণ কি, আমরা দুনিয়ার কোনো স্বার্থে, দুনিয়ার কোনো লোভে, দুনিয়াকে পাওয়ার জন্য এই সংগঠনে নাম লেখাই নাই। আমাদের আমিরে জামাত থেকে শুরু করে আমাদের গ্রামের একজন সাধারণ কর্মী পর্যন্ত সবাই আমরা একটা স্বপ্ন লালন করি, আর সেই স্বপ্ন হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সুন্দর একটি বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে মানুষের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ। সেই জন্য আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থকে দেশের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে নেতা কর্মীরা এই পরীক্ষা উত্তীর্ণ হচ্ছেন বলে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর দিকে মানুষের আগ্রহ এবং আকর্ষণ বেড়ে চলেছে। আশা করি আমাদেরকে বিরোধী দলের মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশবাসীর কাছে জামাত ইসলামীকে আরো বেশি আস্থাশীল করবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। আমাদের যারা সমালোচনা করেন, আমাদের যারা বিরোধিতা করেন, আমাদের যারা সহ্য করতে পারেন না, তাদের ব্যাপারে দু একটি কথা না বললে নয়। তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, তাদের সাথে আমাদের কোনো দলীয় শত্রুতা নাই, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। এক জায়গায় তাদের সাথে আমাদের বিরোধ এই জিউদারা ইউনিয়নের কথাই বলতে চাই। আমরা যখনই সকালবেলা কোনো একটা ফোন জিউদারা ইউনিয়ন থেকে যায়, তখনই মনে মনে ভাবি হয়তোবা ঘের দখলের গল্প আসবে, হয়তোবা কারো বাড়ি ছাড়ার গল্প আসবে, হয়তোবা কাউকে হুমকি দেওয়া হয়েছে বলে এই খবরটা আমাদের কাছে আসবে। এটা যাদের সাথে এই কাজ করা হয় তাও তাদের সাথে শত্রুতার জন্য নয়। কিছু মানুষ আছে যাদের পকেটে কোনো ইনকাম নাই, যারা কোনো আয় উপার্জন করেন না, যাদের কোনো নিয়মিত ব্যবসা বাণিজ্য নাই, তাদের টার্গেট থাকে অন্যের পকেটের পয়সা দিয়ে নিজের জীবন যাপন করা। অন্যের পকেটের পয়সা নেওয়া সম্ভব না হলে তার ভেটকা নিয়ে নেওয়া, অন্যের বাড়িতে দখল করা, অন্যকে একটি মিথ্যা মামলায় ফেলে তাকে মামলা তদবিরের মাধ্যমে কিছু পয়সা নিয়ে নেওয়া। এই রাজনীতি যারা করেন, এখানে হলো তাদের সাথে আমাদের বিপত্তি। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করি, রমজান মাস আপনিও রোজা রাখেন, আমরাও রোজা রাখি। রোজার শিক্ষা তো হলো তাকওয়া, রোজার শিক্ষা হলো দরিদ্র অসহায় মানুষের, ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যাতনা আপনি বুঝবেন। কিন্তু আপনি রোজাও রাখলেন আর অন্য মানুষকে কষ্ট দিলেন, তাহলে হাদিস কোরআন করে দেখেছি এরকমের মানুষের রোজা কোনোদিন তার কাজে আসে না। সুতরাং রমজান মাসে আপনাদেরকে আহ্বান জানাই, অনুরোধ জানাই, আপনারা ওই পথকে ছেড়ে দিন, নিয়মিত জীবনযাপনে ফিরে আসুন। আপনাদেরকে আল্লাহ তার রহমত এবং শান্তি দিবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। আপনারা যে কাজ করে বড়লোক হতে চান, ওই কাজ করে বড়লোক হওয়া যায়, কিন্তু পরিবারের অভাব অনটন দূর করা যায় না, পরিবারের মধ্যে অশান্তি দূর করা যায় না, সমাজের অশান্তি দূর করা যায় না। প্রিয় উপস্থিতি, রমজান মাসের মূল কথা হচ্ছে আগামী 1 মাস পরে, রমজানের পরে আমরা কে বেঁচে থাকবো, কে মরে যাবো জানি না, কিন্তু রমজান আসছে আমাদের তাকওয়ার গুণ অর্জন করতে। কোরআনের পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, আর এর উদ্দেশ্য হচ্ছে তোমরা তাকওয়ার গুণ অর্জন করবে। সুতরাং কোন রোজাদার যদি নিজে রোজা রেখে অন্যের ঘরে দখল করে, তার রোজা হবে না। যে রোজাদার রোজা রেখে মানুষকে মিথ্যা মামলা দেয়, তার রোজা হবে না। যে রোজাদার রোজা রেখে মানুষকে কষ্ট দেয়, তার রোজা হবে না। সুতরাং আমরা যারা রোজা রাখি কষ্ট করে না খেয়ে থাকি, তাদেরকে অনুরোধ করি, আসুন অন্তত রোজার কাটনের জন্য আমরা তাকওয়ার গুণটি অর্জন করি। পরিশেষে এভাবে বলতে চাই, বাংলাদেশ নামক এই রাষ্ট্রটিতে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়, এই সকল দুঃখ কষ্ট দূর হবে, তা না হলে এই দুঃখ কষ্ট দূর করা অসম্ভব হয়ে যাবে।
সুতরাং আমরা যারা এখানে সমবেত হয়েছি আমরা আশা করি আমরা আমাদের এই মাতৃভূমিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে এই কোরআনকে বিজয়ী করে আমরা আমাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আমাদের উপরে আসে তাহলে অবশ্যই আমরা মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা আজকে এই রোজা শিক্ষা মাধ্যমে আমাদের পরবর্তী জীবন জিন্দগি আল্লাহ খুশি মতো পরিচালনা করি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাগেরহাট 4 মোরেলগঞ্জ শহরতলা 4 আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনতা জামাত অধ্যক্ষ আব্দুল আলিম এমপি, তাকে বক্তব্য রাখার জন্য আমি সদর অনুরোধ করছি। নারায় তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين জীবধারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত সোমাত্রার খালি মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আজকের ইফতার মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দ, উপস্থিত রোজাদার বৃন্দ, সুবাদ্দারখালী বাজারের সম্মানিত ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ, শিশু কিশোর কচি কাঁচা বৃন্দ, শ্রমিক ভাইরা, মেহনতি মানুষেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্বাচনী দায়িত্বগুলি শেষ করে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং কিছু কথা বলার, কথা শোনার সুযোগ পেয়েছি। এই কারণে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সংসদে নির্বাচন করার জন্য আমাকে মনোনীত করেছে। আমি জামাত ইসলামের মনোনয়ন লাভ করে যখন নির্বাচনে অংশগ্রহণ করি তখন আমি প্রার্থী হয়েছিলাম, জনগণের প্রার্থী। কেন হয়েছিলাম? জামাত ইসলাম আমাকে এই জনপদের মানুষের উৎসর্গ করেছে, জনগণের সেবা করার জন্য সেবক হিসেবে আমাকে উৎসর্গ করেছে। সুতরাং আমি যখন নির্বাচনে অংশগ্রহণ করি তখন ঘোষণা ছিল যে আমি মোরেলগঞ্জ শহরতলার সর্বস্তরের জনগণের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের চেষ্টা, প্রচেষ্টা, সহযোগিতা, শ্রমের বিনিময়ে আল্লাহর মেহেরবানিতে আমাকে নির্বাচিত করেছে। আলহামদুলিল্লাহ। আমি নির্বাচিত হয়েছি একাডেমিক পার্লামেন্ট মেম্বার। কোথায় পার্লামেন্ট মেম্বার? বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার। এবং পার্লামেন্ট মেম্বার হিসেবে মোরেলগঞ্জ শহরতলা বাগেরহাট 4 এই জনবসতির উপরেই আমার দায়িত্ব বর্তাবে। মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা দেওয়ার কাজ
আমার উপর অর্পিত হয়েছে। সুতরাং এখন নির্বাচিত হওয়ার পরে আমি কোনো বিশেষ দল, বিশেষ শ্রেণী, বিশেষ গোষ্ঠী কিংবা কোনো বিশেষ মানুষের এমপি নই, বিশেষ দলের এমপি নই। আমি এখন আপামর জনতার এমপি হিসেবে আমি দায়িত্ব পালন করতে চাই। সম্মানিত ভাই আমার, এমপি তো একজন, এখানে তো দুইজন এমপি হবে না, তাই না? সুতরাং সকলের জন্যই আমাকে কাজ করতে হবে। যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও এমপি, যারা ভোট দিতে পারেনি আমি তাদেরও এমপি, কারণ তাদের তো কোনো ভোট নেই, তাদের তো কোনো এমপি নেই, তাই না? সুতরাং ভবিষ্যতে আমাকে সকলের জন্য কাজ করতে হবে, সকলের পাশে দাঁড়াতে হবে। তাতে কি আপনাদের মনোকষ্টের কোনো কারণ আছে বলেন? আলহামদুলিল্লাহ, কারণ এই যে সাগরের মতো উদার হৃদয় আমাদের থাকতে হবে, তাই তো? আমি মুসলমানের এমপি, আমি হিন্দু মুসলিম খ্রিস্টান সকলের এমপি, তাই তো? সুতরাং সকলের জন্য কি কাজ করার জন্য আমাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সম্মানিত ভাই আমার, সুতরাং সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আজকে আমাকে আপনারা যে সম্বর্ধনা দিলেন, আমাকে যে ফুলের মালা দিলেন, এই ফুলের মালার সত্যিকারের প্রাপ্ত হলেন আপনারা, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, যারা একটি একটি ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছে। সুতরাং এই ফুলের মালা তো আপনাদের, যারা জীবন এবং সম্পদ বাজি রেখে মাথার ঘাম পায়ে ফেলে যারা সংগ্রাম করে নির্বাচনী যুদ্ধে আমাকে উত্তীর্ণ করেছেন, বিজয়ী করেছেন, এই ফুলের মালার প্রাপ্য সত্যিকার অধিকার আপনারা। সুতরাং এই ফুলের মালা আমি আপনাদের জন্য উৎসর্গ করলাম। সম্মানিত ভাই আমার, আমি যে কথা বলতে চাই সেটা হলো এই, বিশেষ করে জিউধরা ইউনিয়ন মনিরগঞ্জের একটি সীমান্তবর্তী ইউনিয়ন। এক প্রান্ত হচ্ছে মোংলা সুন্দরবন ইউনিয়ন, এবার ভোজপতি ইউনিয়ন, আবার অন্যদিকে ওই সাইডে হচ্ছে মিঠাখালী ইউনিয়ন, তাই না? এটি সীমান্তবর্তী ইউনিয়ন। এবার একদিকে হচ্ছে নিশানবাড়ি ইউনিয়ন, বহরমনি ইউনিয়ন, তাই না? এটি প্রান্তিক সীমান্ত ইউনিয়ন হওয়ার কারণে এবং এক সময় তো যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল। আল্লাহ মেহেরবানিতে একটি সড়ক রাস্তা হয়েছে উপজেলার সাথে, কিছুটা হলেও দুঃখ আমাদের ঘুচেছে, এই ইউনিয়নের মানুষের দুঃখ দুর্দশা দূর হয়েছে। তারপরেও অত্যন্ত প্রত্যন্ত যোগাযোগ ব্যবস্থা দুর্গম থাকার কারণে সেই সকল জায়গায় সন্ত্রাসীদের একটা লালন ভূমি হিসেবে তারা রাজত্ব করে থাকে। সব সময়, সব আমলে, সব সরকারের সময় এটা হয়ে থাকে, এটা আমরা দেখেছি, তাই তো? আমি এখানে যারা বসে রয়েছে, এটা একটি মনিরগঞ্জের মধ্যে অর্থনৈতিক ইউনিয়ন। বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরানোর জন্য যদি 20টি ইউনিয়ন ভূমিকা রেখে থাকে, তার মধ্যে একটি ইউনিয়ন হলো আমার জিউধরা ইউনিয়ন, তাই তো? হোয়াইট গোল্ড খ্যাত সেই যে 3টি চাষ উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। হয়তো সেটা আমরা চোখে দেখি না, আমাদের মা হয়তো আমাদের কাছাকাছি একটি হয়তো দোকানে যায়, একটি হয়তো মার্কেটে যায়, কিন্তু সেখান থেকে এই মাল কিন্তু দেশের বাইরে চলে যায়, তাই না? আমাদের উৎপাদিত পণ্যের মাধ্যমে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করি, এটা একটি ভালো দিক। কিন্তু এই উৎপাদনকে কেন্দ্র করে একটি নেতিবাচক দিক, একটি অন্ধকার একটি জগৎ কাজ করে, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে জানতে চাই, এখানে যারা বসে রয়েছে আপনারা অনেকেই ঢেরের ব্যবসার সাথে জড়িত, তাই না? আমি আপনাদেরকে তো ওরা চাই, আপনারা নিজের বৈধ জমি ছাড়া, জায়গা ছাড়া, কিন্তু বৈধ অনুমতি ছাড়া আপনারা কেউ কারো ঢের করবেন না। এটা সবাই রাজি আছেন? 2 নম্বর হলো, কেউ যদি আপনাদের বৈধ ঘেরে দখল করতে আসে না, যদি কেউ গায়ের জন্য দখল করতে আসে, আপনি কি ভয় পাবেন?
আপনার কি একে অপরে সংঘবদ্ধ হবে তাদেরকে প্রতিরোধ করতে রাজি আছেন কি না? আলহামদুলিল্লাহ। 3 নম্বর হচ্ছে আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা বৈধ ভেদ যারা করে তাদেরকে এসে চাঁদা দাবি করে না? এইরকম যদি কেউ চাঁদা দাবি করতে আসে তারা তো সংখ্যায় কিন্তু বেশি না, 5 জন 10 জন 20 জনের এর বেশি কিন্তু নয়। কিন্তু আপনারা তো হাজার হাজার মানুষ, আপনার কি একজনের বিপদে আর একজন পাশে এসে দাঁড়াতে রাজি আছেন কিনা বলেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখিয়ে? আলহামদুলিল্লাহ। সুতরাং বৈধ ভেদ যারা করে সেই ঘরে যদি কোনো দুষ্কৃতিকারী চাঁদা দাবি করতে আসে আপনারা খবর পেয়ে সম্মিলিত হয়ে সেইখানে চলে যাবে, রাজি আছেন তো? এবং যারা চাঁদা দাবি করে তাদের আটকিয়ে রাখবেন, প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ। চতুর্থ হলো এটা অনেক সময় অনেকে কি করে যে অন্যের ভেদ দখল করে অথবা কিছু জমি তারা জমির মালিকের পক্ষে নেয় আর অধিকাংশ জমির মালিককে অনুমতি ছাড়া তারা ওই যে কি বলে ওই যে বার্ষিক কি বলে হারির টাকা না দিয়ে জোর জবরদস্তি করে। আপনারা কি এইখানে কেউ আসেনি কেন? আমি আপনাদের কাছে অভিযোগ চাই, আপনারা কি অনুমতি ছাড়া হারির টাকা না দিয়ে কেউ কি তারা ভেদ করবেন না? এটি কি আপনার সঙ্গে একমত? সুতরাং যদি কেউ হারির টাকা না দিয়ে ভেদ করতে আসে তাহলে জমির মালিকেরা ঐক্যবদ্ধ হবে। আপনারা কি একসাথে এর বিরুদ্ধে লড়াই করতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এখন ভয়ের কোনো কারণ নেই। মনে রাখতে হবে যদি কেউ মনে করে যে আমার দলের ভাই আব্দুল আলী এমপি হয়েছে, আমি একটু লড়াই করি, আমি একটু দৌরত্ব করে, মনে রাখবেন সে কিন্তু ভুলের মধ্যে রয়েছে, সে ছাড় পাবে না। আবার যদি কেউ মনে করেন যে আমার দল ক্ষমতায়, আমি যা ইচ্ছা তাই করবো, সে কিন্তু মহা ভুলের মধ্যে বিপদের মধ্যে রয়েছে। মনে রাখবেন দেশ সুস্থভাবে চালানোর ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতেছেন, আমাদের সাথে কিন্তু ইন্টারভেনশন আছে, বুঝতে পারছেন? সুতরাং যেন ভাবার কোনো কারণ নেই যে আপনারা আর সরব দেখাবেন দয়া করে সে আত্মনয় জায়গা থেকে ফিরে আসে। জামাত ইসলামীর এমপি হয়েছে, এই কারণে আপনারা যেমন কেউ কোন ধরনের বিবেচনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না, অন্যায়ভাবে কোনো কাজ করতে পারবেন না, ঠিক তেমনি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি গেলেও বিএনপি কোন নেতাকর্মী সেই কাজ করতে পারবে না, এই বিশ্বাস আমার রয়েছে। সুতরাং ভবিষ্যতে আমি এই জমিনে যাদের জমি আছে ফের কেবল তারা করবে, ঠিক না বলেন? যাদের জমি নয় কিন্তু ফের করতে চায়, ব্যবসা করতে চায়, তারা জমির মালিকদের কাছ থেকে অনুমতি নিয়ে হারির টাকা পরিশোধ করে ফের করবে, কথা ঠিক না বলেন? এছাড়া অন্য কোনো পন্থায় ফের করার সুযোগ আছে? অন্য কোনো পন্থায় যদি কেউ ফের করতে আসে তাহলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে রাজি আছি কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আর এই ইউনিয়নটা হলো মডেলগঞ্জের মধ্যে একটি পশ্চাৎপদ ইউনিয়ন। এই যে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট হতো, সেই বাজেটের মধ্যে মাদ্রাসা বাজারের এই মাদ্রাসার কি অংশ ছিল না? তাহলে এই মাদ্রাসার ভঙ্গুর অবস্থা কেন? এই ইউনিয়নের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ভঙ্গুর কথা কেন? এই কেন উত্তর নেই যে জলবায়ুর অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যারা ক্ষমতায় ছিল তারা কলমের খোঁজায় আপনার আমার অধিকার লুটপাট করে বাংলাদেশের বাইরে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে। সুতরাং এখন আমরা জুলাই 28 বিপ্লবের পরে একটি নতুন ব্যবস্থা পাওয়ার জন্য আমরা আকাঙ্ক্ষিত। একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, স্থিতিশীল সরকার, এবং একটি শক্তিশালী বিরোধী দলও কিন্তু হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা বিরোধী দলে আছি, সংখ্যায় হচ্ছে 77টি আসন নিয়ে আমরা বিরোধী দলে রয়েছি, কিন্তু ভোটে কিন্তু আমরা সমানে সমান, তাই না? আমরা কিন্তু সারা বাংলাদেশে এই নির্বাচনে যে ভোট কাজ হয়েছে, সেই কাস্টিং ভোটের 44% ভোট কিন্তু জনগণ আমাদের পক্ষে দিয়েছে, তাই না? সুতরাং আমরা বিরোধী দলে রয়েছি, আমরা শক্তিশালী বিরোধী দল রয়েছে।
একটি সাইকেলের দুটি চাকা, সামনের চাকা এবং পিছনের চাকা। সামনের চাকা হচ্ছে সরকার আর পিছনের চাকা হলো বিরোধী দল। আমরা এমন একটি বিরোধী দল, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করব। আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ের ছায়া মন্ত্রণালয় তৈরি করেছি। কেন? ওই মন্ত্রণালয়কে আমরা পিছন থেকে সহযোগিতা করবো, এই কারণে, তাই তো? সুতরাং ভবিষ্যতে বাংলাদেশ যাতে দিক খেলা না হয়, এই কারণে বাংলাদেশকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াতের কাজ করে যাবো ইনশাআল্লাহ। আর আমরা নিজ নিজ এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা একসাথে চলতে রাজি আছি তো? বলেন, মনে রাখতে হবে নির্বাচন শেষ হয়েছে, অতীতের সমস্ত সেই ভেদাভেদ ভুলে যে এখন আমরা আমাদের জনপদের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতে চাই। মনে রাখতে হবে, মনে রাখতে হবে রাজনীতির কারণে আমরা যেন অন্ধ হয়ে আমরা প্রতিবেশীর সম্পর্ক ভুলে না যাই, আমরা যেন সামাজিক সম্পর্ক ভুলে না যাই, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ভুলে না যাই। সুতরাং সকল ধরনের ভেদাভেদ ভুলে আমরা একটি ঐক্যবদ্ধ সুশৃঙ্খল সম্পদ ইউনিয়ন প্রতিষ্ঠা করার জন্য একসাথে সকলে কাজ করতে রাজি আছি কিনা বলে। আর আমার কথা ছিল, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে তাহলে দুর্দিনের সাথী যারা একসাথে ছিলাম তাদেরকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে যেখানে যতটুকু বরাদ্দ আসবে আমি আমাদের সেই সকল বন্ধুদের সাথে নিয়ে সেই সকল বরাদ্দ বন্টনের মাধ্যমে জনগণের সেবায় বিনিয়োগ করবো ইনশাআল্লাহ। সবাইকে সুন্দর জনগণ নির্মাণের শান্তি প্রতিষ্ঠান আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আর যে সকল আমাদের ইউনিয়নের সভাপতি জনাব মাওলানা কবির আহমদ, তিনি যে বিভিন্ন রাস্তাঘাট কালভার্টের কথা বললেন, যে সকল রাস্তাঘাট ঘাটের আইনি পড়েছে আমি তাদেরকে সাথে নিয়ে স্বল্প সময়ের মধ্যে সেই কাজ যাতে শুরু করা যায় এই জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যে সকল রাস্তাঘাটে এখনো আইনি পড়েনি আমার সাথে যোগাযোগ করবেন, আমরা সেই রাস্তাঘাটের জন্য আইনি নির্ধারণ করার মাধ্যমে ভবিষ্যতে ধীরে ধীরে সেই উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এটা কেন করবো? এই কারণে যে মোড়লগঞ্জের মধ্যে 75 ইউনিয়নের মধ্যে একটি অন্যতম ইউনিয়ন হলো কিউধারা। সুতরাং যে ইউনিয়ন বেশি বঞ্চিত, উন্নয়নের কর্মকর্তা সেই ইউনিয়ন দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ।